নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলার শিক্ষা ক্লাসরুম 2024-এ আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমি মদনমোহন হালদার, সহশিক্ষক, মিত্র ইনস্টিটিউশন মেইন, কলকাতা। আজকের আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের রসায়নের অন্তর্গত আয়নীয় ও সমযোজী বন্ধন। এই অধ্যায়টিকে আমরা দুটো ভাগে আলোচনা করছি। আজকের আলোচনা করব আমরা দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বের আলোচনায় যে বিষয়গুলো আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে সমযোজী বন্ধন কি, সমযোজ্যতা, সমযোজী বন্ধন, সমযোজী অণু, সমযোজ্যতার পরিমাপ, সমযোজী বন্ধনের প্রকারভেদ, সমযোজী যৌগ গঠনের শর্ত, আয়নীয় ও সমযোজী যৌগের তুলনা এবং লুইস বিন্দু গঠন। তো শুরু করা যাক প্রথমেই যে সমযোজী বন্ধন আসলে কি। দেখো, আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম যে রাসায়নিক বন্ধন কি, এবং সেই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমরা পরমাণুর যে দ্বৈত সূত্র এবং অষ্টক সূত্র এই দুটো আলোচনা করেছিলাম। তো সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে সমস্ত পরমাণুর মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকে অনেক বেশি, তারাই আয়নীয় বন্ধন উৎপন্ন করে। খেয়াল রাখতে হবে, যদি আয়নীয় বন্ধন গঠনের কোনো সুযোগ না থাকে, মানে যদি মনে করো দুটি পরমাণু উচ্চ তড়িৎ ঋণাত্মকতা সম্পন্ন হয়, বা এরকম যদি তড়িৎ ঋণাত্মকতা খুব কাছাকাছি হয়, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের কোনো সুযোগ থাকে না, বা ইলেকট্রনের আদান প্রদান ঘটেও না। সেক্ষেত্রে তারা যেভাবে অষ্টক বা দ্বৈত সূত্র যেটা মেনে চলে, যেভাবে পালন করে, সেগুলো কি না, তারা সমসংখ্যক ইলেকট্রনের মাধ্যমে ইলেকট্রন জোড় গঠন করে, এবং সেই ইলেকট্রন জোড় উভয় পরমাণুই সমভাবে ব্যবহার করে যৌগ গঠন করে। তো এই সমযোজী যে ইলেকট্রন জোড় অর্থাৎ এবং উভয় পরমাণু সমভাবে ব্যবহার করে যে বন্ধন সৃষ্টি করে তাই হচ্ছে সমযোজী বন্ধন। দেখো, উভয় পরমাণু কিন্তু ওই ইলেকট্রন জোড়গুলিকে সমভাবে ব্যবহার করে, এবং তাদের যোজ্যতা কক্ষে 8টি মানে অষ্টক সূত্রের ক্ষেত্রে এবং 2টি দ্বৈত সূত্রের ক্ষেত্রে তারা ইলেকট্রন পূরণ করে। এই উৎপন্ন ইলেকট্রন জোড় বা জোড়গুলি উভয় পরমাণু সমভাবে ব্যবহার করে সমযোজী বন্ধন গঠন করে। তাহলে বোঝা গেল। এইবার আমরা তাহলে দেখি সমযোজ্যতা বা কোভ্যালেন্সি জিনিসটা কি। দেখো, নিকটতম নিষ্ক্রিয় মৌলের পরমাণুর মতন সুস্থিত ইলেকট্রন কাঠামো লাভের উদ্দেশ্যে একই অথবা ভিন্ন মৌলের দুটি বা ততোধিক পরমাণু তাদের যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলির মাধ্যমে গঠিত এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহার করে নিজেদের মধ্যে রাসায়নিকভাবে যুক্ত হওয়ার যে প্রবণতা, তাকেই বলে সমযোজ্যতা। দেখো, এখানে দুই বা ততোধিক পরমাণুর কথা বলা আছে, আবার একই পরমাণুর কথাই বলা আছে। আমরা যখন উদাহরণ দেখব, যেমন মনে করো হাইড্রোজেন, তাহলে একই পরমাণু, তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই। মনে করো দুটি অক্সিজেন পরমাণু, একই পরমাণু, তাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই। বা ক্লোরিনের দুটি পরমাণু, তাদের মধ্যেও তড়িৎ ঋণাত্মকতার কোনো পার্থক্য নেই। তাহলে এই ধরনের যে পরমাণু যখন রাসায়নিক বিক্রিয়া করবে, তারা ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজী বন্ধন উৎপন্ন করবে। আমরা সেটা আলোচনা করব এবং তোমাদের দেখাবো কিভাবে তারা ইলেকট্রন শেয়ারিং করে। এখন আসি সমযোজী বন্ধন। দেখো, একই অথবা ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণুর মধ্যে গঠিত এক বা একাধিক ইলেকট্রন জোড় সমভাবে ব্যবহারের মাধ্যমে যে রাসায়নিক বন্ধন গঠিত হয় তাকে বলা হয় সমযোজী বন্ধন। তাহলে দেখা যাক কয়েকটি সমযোজী অণু যেগুলো আলোচনা করছিলাম ইতিমধ্যেই। দেখো, তাহলে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে উৎপন্ন যে মৌল বা যৌগের অণু তাকেই আমরা বলবো সমযোজী অণু। যেমন দেখো, একই পরমাণু দ্বারা গঠিত কয়েকটি সমযোজী অণু, যেমন ধরো হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, ফ্লোরিন। আবার ভিন্ন পরমাণু দ্বারা গঠিত কয়েকটি সমযোজী অণু, যেমন দেখো হাইড্রোজেন ক্লোরাইড, জল, মিথেন, অ্যাসিটেলিন ইত্যাদি। আচ্ছা, এইবার এই সমযোজ্যতার পরিমাপ, অর্থাৎ এই যে সমযোজী বন্ধন যে উৎপন্ন করে বললাম, তাহলে প্রতিটি পরমাণুর নিশ্চয়ই সমযোজ্যতার পরিমাপ ভিন্ন ভিন্ন হবে। সেটা কিসের ওপর নির্ভর করবে না, কোনো পরমাণু অন্য পরমাণু বা পরমাণুগুলির সাথে মোট যতগুলি ইলেকট্রন জোড় গঠন করে সেই সংখ্যাটাই হচ্ছে সমযোজ্যতার পরিমাপ।
মনে করো হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন দুটি পরমাণু একটি করে ইলেকট্রন দিয়ে তারা একটা ইলেকট্রন জোড় গঠন করে নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের মতন কাঠামো লাভ করে। তাহলে এই একটি মাত্র জোড় গঠন করে মানেই হাইড্রোজেনের সমযোজিত হচ্ছে 1। আচ্ছা, চলো আমরা এই বিষয়টা তোমাদেরকে একটু বোর্ডে বুঝিয়ে দিই যে কিভাবে আমরা কোনো অণুর মধ্যস্থ পরমাণুর তার সমযোজিতা পরিমাপ করতে পারি। তাহলে আমরা চলে যাই একটু বোর্ডে। চলো আমরা আলোচনা করছিলাম যে সমযোজ্যতার পরিমাপ। দেখো তোমাদেরকে আগেই বলেছি যে কোনো পরমাণু যৌগ গঠনের সময় যতগুলি ইলেকট্রন জোড় গঠন করে সেই সংখ্যাই হচ্ছে ওই পরমাণুর সমযোজ্যতা। তাহলে প্রথমে আমি হাইড্রোজেনের কথা বলেছি, একবার দেখে নেওয়া যাক বোর্ডে। দেখো হাইড্রোজেন তোমরা যদি দেখো তার ইলেকট্রন বিন্যাস, তার সর্ববহিস্থ কক্ষে কি একটা ইলেকট্রন আছে। তাহলে চাইবে কি নিকটতম নিষ্ক্রিয় মৌল কে আছে, হিলিয়াম। তাহলে হিলিয়ামের গঠন কাঠামো লাভ করার চেষ্টা করবে। আমরা যদি দেখি, দেখো এখানে কি আছে, একটা ইলেকট্রন রয়েছে, একটা ক্রস দিয়ে তোমাদের দেখানো হলো। তাহলে আরেকটি হাইড্রোজেন, তারও একটি ইলেকট্রন। দেখো যেমনটি আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম আয়নীয় বন্ধন, সেক্ষেত্রে কি হতো, যদি এই হাইড্রোজেন ইলেকট্রনটা একে দান করে দিত তাহলে এই হাইড্রোজেনের কিন্তু হিলিয়ামের মতন তার ইলেকট্রন কাঠামো অর্থাৎ দুটি ইলেকট্রন লাভ করত। কিন্তু খেয়াল করে দেখো তখন এই হাইড্রোজেনের কিন্তু একটিও ইলেকট্রন থাকতো না। সেক্ষেত্রে H+ এবং H- উৎপন্ন করার থেকে এরা কি করে, নিজেদের মধ্যে এই ইলেকট্রন দুটো শেয়ারিং করে করে একটা ইলেকট্রন জোড় তৈরি করে, একটি ইলেকট্রন জোড় তৈরি করে। তাহলে আমরা কিভাবে দেখাতে পারি, দেখো এই আঁকলাম এবং এই আঁকলাম। দেখো এখানে এই হাইড্রোজেন আর এদের যে ইলেকট্রন দুটো এই একটা সমযোজী বন্ধন জোড় তৈরি করেছে। তাহলে এইভাবে কি করতে পারে, হাইড্রোজেন একটি সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে একটি মাত্র ইলেকট্রন জোড় গঠন করে, তাহলে বুঝতে পারছো হাইড্রোজেনের সমযোজিতা কত হবে, অবশ্যই 1। দেখো আরও একটি অণু আমরা দেখি, জলের অণু। জলের অণু যদি দেখি তাহলে কি দেখবো, জলের কি লাগবে, হাইড্রোজেনের দুটি পরমাণু আর অক্সিজেনের একটি পরমাণু। দেখো কীরকম, এই হচ্ছে হাইড্রোজেনের একটি পরমাণু, এই হচ্ছে অক্সিজেনের পরমাণু, আর এই হচ্ছে আরেকটি হাইড্রোজেনের পরমাণু। তাহলে হাইড্রোজেনের পরমাণুতে কি থাকে, একটি ইলেকট্রন। অক্সিজেনের কটা ইলেকট্রন থাকে, দেখো অক্সিজেনের বাইরের কক্ষে কটা থাকে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা। তাহলে অক্সিজেনের বাইরের কক্ষে মোট 6টি ইলেকট্রন। তাহলে এর অষ্টক পূরণের জন্য কি হবে, দুটো ইলেকট্রনের প্রয়োজন হবে, আর এর দ্বৈত পূরণের জন্য তোমার আরও একটি ইলেকট্রনের প্রয়োজন হবে। সেক্ষেত্রে কি করে এরা, সেক্ষেত্রে কি করে তোমার 1 2 3 4 5, হ্যাঁ সেক্ষেত্রে এরা ইলেকট্রনের জোড় তৈরি করে। দেখো এইটা মিলে একটা জোড় তৈরি করলো আর এই ইলেকট্রনের একটা জোড় তৈরি করে, অর্থাৎ দুটি বন্ধন জোড় তৈরি করে। যদি দেখি এইভাবে ছবিটা এইভাবে আঁকতে পারো, দেখো তাহলে এই হাইড্রোজেন পরমাণু, এইখানে অক্সিজেন পরমাণু, এই হচ্ছে হাইড্রোজেন পরমাণু। তাহলে এখানে এটা হাইড্রোজেনের ইলেকট্রন আর এই ইলেকট্রনটা এসছে অক্সিজেন থেকে, এখানে এটা হাইড্রোজেন থেকে এসছে ইলেকট্রন, এখানে এসছে এটা অক্সিজেন থেকে, আর পড়ে রইল কটা, অক্সিজেনের আরও দুটো, চারটে। তাহলে অক্সিজেনের দেখো সেক্ষেত্রে এই 1 2 3 4 5 6 7 8, কারণ এই যে বন্ধন জোড়ের ইলেকট্রনটা পরমাণুর কি নিজের মতন করে ব্যবহার করে, ফলে অক্সিজেনের কি হলো, অষ্টক পূরণ হলো। আবার হাইড্রোজেনের দেখো এই দুটি ইলেকট্রন লাভ করলো, এই হাইড্রোজেন তাই, অর্থাৎ নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের কাঠামো লাভ করলো। তাহলে উভয় পরমাণুই কিন্তু তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতন ইলেকট্রন কাঠামো লাভ করেছে এবং সুস্থিত হয়েছে। সেক্ষেত্রে আমি যদি স্ট্রাকচারটা দেখি তাহলে কী হবে, হাইড্রোজেন, অক্সিজেন এবং এই হাইড্রোজেন জলের অণু। তাহলে হাইড্রোজেন একটি ইলেকট্রন জোড় গঠন করেছে, তাহলে হাইড্রোজেনের সমযোজিতা কত, 1। আর অক্সিজেন দেখো দুটো ইলেকট্রন জোড় তৈরি করেছে, মানে দুটো বন্ধন তৈরি করেছে, তার মানে অক্সিজেনের কিন্তু সমযোজিতা সেক্ষেত্রে হবে 2। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সমযোজিতা আমরা কিভাবে পরিমাপ করতে পারি। বেশ, আরও একটি দেখো উদাহরণ যদি আমরা দেখি, দেখো অক্সিজেনের পরমাণু, অক্সিজেনের পরমাণুতে কি আছে, তোমার বাইরের কক্ষে একটু আগেই বলেছি কটা থাকে, 6টা, 1 2 3 4 5 6। আচ্ছা, এইবার এই অক্সিজেনের সাথে
তুমি যদি আরও একটা অক্সিজেন পরমাণু যদি বিক্রিয়া করে, তাহলে সেক্ষেত্রে কি হবে? দেখো, এই অক্সিজেনের সাথে যদি আরও একটা অক্সিজেন বিক্রিয়া করে, তাহলে কি হবে? 1 2 3 4 5 6। তাহলে এরা প্রত্যেকের জন্য প্রয়োজন কটা কটা ইলেকট্রন? আরও দুটি করে, তাই তো? ফলে এরা কি করবে? মোট দুটি ইলেকট্রন জোড় গঠন করবে। দেখো, তাহলে এখানে অক্সিজেন দ্বিবন্ধন তৈরি করবে এবং দুটো করে ইলেকট্রন জোড় গঠন করে বলেই অক্সিজেনের সমযোজিতা কত হবে? 2 হবে। তাহলে বুঝতে পারছো? আচ্ছা, চলো আরও একটা সমযোজী অণু দেখা যাক, মিথেনের অণু দেখা যাক। মিথেন CH4। দেখো কিভাবে CH4 এর অণু গঠিত হয়। আমরা জানি কার্বনের বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে? বলো, 4টে। কারণ কার্বনের ইলেকট্রন বিন্যাস কি আছে? 2 আর 4, মোট 6টি ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষে অর্থাৎ কে কক্ষে 2টো আর এল কক্ষে 4টি, মোট 6টি। আর হাইড্রোজেনের কটা ইলেকট্রন থাকে বাইরে? ইতিমধ্যে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে 1টা করে। তাহলে হাইড্রোজেনের প্রয়োজন আরও 1টি ইলেকট্রন, কিন্তু কার্বনের প্রয়োজন সেক্ষেত্রে তোমার আরও 4টি ইলেকট্রন তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের কাঠামো লাভের জন্য। তাহলে এরা কি করবে? দেখো, এই বন্ধনটা তৈরি করলো, বন্ধন জোড়। এইখানে একটা পেয়ার তৈরি করবে, এইখানে একটা পেয়ার তৈরি করবে এবং এইখানে একটা পেয়ার তৈরি করবে। সেক্ষেত্রে তৈরি হবে কি? মিথেনের অণু, তাই তো? সেক্ষেত্রে তৈরি হবে মিথেনের অণু CH4। এবার দেখো, এক্ষেত্রে হাইড্রোজেন কি করেছে? একটি করে বন্ধন জোড় তৈরি করেছে, তাই হাইড্রোজেনের সমযোজিতা কত? 1। কিন্তু কার্বনের দেখো 4টি বন্ধন জোড় তৈরি করেছে, তাহলে কার্বনের সমযোজিতা কত হবে? 4। তাহলে দেখো, সমযোজিতার যে পরিমাপ আমরা করব কিভাবে বললাম না, যতগুলি তারা বন্ধন জোড় তৈরি করবে সেই বন্ধন জোড়ের সংখ্যাই হচ্ছে তাদের তোমার সমযোজিতার পরিমাপ। বোঝা গেল? বেশ, আরও একটা দেখা যাক। মনে করো অ্যামোনিয়া। আমরা অ্যামোনিয়া দেখব। অ্যামোনিয়ার সংকেত NH3। কিভাবে গঠিত হয় অ্যামোনিয়া? দেখো, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তোমরা জানো কত? নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7। তাহলে প্রথম কক্ষে থাকে 2টি ইলেকট্রন এবং পরের কক্ষে থাকে অর্থাৎ বহিস্থ কক্ষে থাকে 5টি ইলেকট্রন। তাহলে আমরা 5টা ইলেকট্রন দেখাই। তাহলে এই 1 2 3 4 and 5 যদি 3টি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে, তাহলে কি হবে? হাইড্রোজেনের বাইরের কক্ষে ইতিমধ্যে আলোচনা হয়েছে কটা থাকে? 1টা করে ইলেকট্রন থাকে। দেখো, তাহলে হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের কাঠামো লাভ করার জন্য কটা ইলেকট্রন লাগবে? আরও 1টি ইলেকট্রন। আর নাইট্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় মৌলের জন্য লাগবে, গঠন কাঠামোর জন্য লাগবে কটা ইলেকট্রন? না, আরও 3টি ইলেকট্রন। তাই এরা এই 3টে বন্ধন জোড় তৈরি করে। দেখতে পাচ্ছ? তাহলে এখান থেকে আমরা অ্যামোনিয়ার যে গঠনটা পাবো সেটা কি পাবো? এরকম NH3। এই প্রসঙ্গে তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই। এই যে এখানে 2টো ইলেকট্রন রইল, এই 2টো ইলেকট্রন কিন্তু, এই 2টো ইলেকট্রনের কথা বললাম, এই 2টো ইলেকট্রন কিন্তু কোনোভাবে বন্ধনে অংশগ্রহণ করেনি। এদেরকে বলা হয় নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বা লোন পেয়ার অফ ইলেকট্রনস। আর এখানে দেখো, এই যারা বন্ধন জোড়ে অংশগ্রহণ করেছে এদেরকে বলা হয় বন্ড পেয়ার বা বন্ধন জোড় ইলেকট্রন। বুঝতে পেরেছ? তাহলে দেখে নাও, হাইড্রোজেন একটি মাত্র করে বন্ধন জোড় তৈরি করেছে, তাহলে হাইড্রোজেনের সমযোজিতা কত? 1। আর নাইট্রোজেন যেখানে 3টি বন্ধন জোড় তৈরি করেছে, তাহলে নাইট্রোজেনের সমযোজিতা কত হবে? 3। বোঝা গেল? তাহলে আমরা যেখানে আলোচনা ছিলাম যে সমযোজিতা কিভাবে পরিমাপ করব, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা আবার স্লাইডে ফিরে যাই। আচ্ছা, দেখো, আমরা সমযোজিতার পরিমাপ তোমাদের বোর্ডে আমি দেখিয়ে দিলাম যে কিভাবে কোনো পরমাণুর সমযোজিতা তোমরা পরিমাপ করতে পারবে, অর্থাৎ তারা কতগুলি করে বন্ধন জোড় তৈরি করছে তার মাধ্যমে। এইবার আমরা চলে যাই এই সমযোজী বন্ধন কত রকমের হয়, সেই সমযোজী বন্ধনের প্রকারভেদ। দেখো, সমযোজী বন্ধন এই যে প্রকারভেদ, এটা আমরা 2টো ক্যাটাগরির ওপর বেশ করে তৈরি করতে পারি। প্রথমটা হচ্ছে যেটা করা আছে সেটা হচ্ছে যে মৌল দুটি কতগুলি সমযোজী ইলেকট্রন জোড় ব্যবহার করছে বা গঠন করছে, তৈরি করছে, তার উপরেই ভিত্তি করে সমযোজী বন্ধনের প্রকারভেদ। যদি একটি মাত্র ইলেকট্রন জোড় ব্যবহার করে তাহলে সেখানে কি তৈরি হবে? সিঙ্গেল বন্ড, অর্থাৎ সমযোজী এক বন্ধন। তার উদাহরণ দেখো, যেমন H2Cl2F2,
HCl, CH4, H2O ইতিমধ্যেই কিন্তু তোমাদেরকে আমি যখন বোর্ডে দেখিয়েছি দেখেছো প্রত্যেকেই কিন্তু একটি করে বন্ধন কিন্তু উৎপন্ন করে, অর্থাৎ দুটো পরমাণুর মধ্যে একটা করে বন্ধন জোড় ছিল। যেমন দেখো H2O, এইটার ক্ষেত্রে আমি একবার বলতে চাইবো, বা CH4 এর ক্ষেত্রে দেখো দুটোই আমি বোর্ডে দেখিয়েছি তোমাদেরকে, যেখানে দেখেছিলাম যে কার্বন 4টি সমযোজী বন্ধন তৈরি করছে, কিন্তু তার মানে এই নয় যে সেখানে 4 বন্ধন আছে। খেয়াল করবে যে দুটি পরমাণু অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কিন্তু সমযোজী বন্ধনের সংখ্যা বা বন্ধন জোড় ইলেকট্রনের সংখ্যা কিন্তু একটি ছিল। আর সমযোজী এক বন্ধন মানে কি না, যে কোনো দুটি পরমাণুর মধ্যে যদি একটা মাত্র বন্ধন জোড় গঠিত হয় তাহলেই তাকে আমরা বলবো সমযোজী এক বন্ধন। একইভাবে হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে দেখো একটা অক্সিজেন দুটি ভিন্ন ভিন্ন হাইড্রোজেন পরমাণুর সাথে একটি করে সমযোজী বন্ধন তৈরি করেছে, কিন্তু অক্সিজেন বা হাইড্রোজেন এদের নিজেদের মধ্যে কিন্তু দ্বিবন্ধন বা ত্রিবন্ধন ছিল না, ফলে এটি একটি সমযোজী এক বন্ধন গঠনকারী যৌগ। বুঝতে পেরেছ? বেশ, এবার আসি সমযোজী দ্বিবন্ধন। কাদেরকে বলবো না, যেখানে দুটি পরমাণুর মধ্যে তোমার কি থাকবে, দ্বিবন্ধন থাকবে, অর্থাৎ তারা নিজেদের মধ্যে যৌগ গঠনের সময় দুটি বন্ধন জোড় ইলেকট্রন ব্যবহার করবে। যেমন দেখো অক্সিজেন, তোমাদেরকে বোর্ডে আমি দেখিয়েছি যখন অক্সিজেন অণু গঠিত হয়েছে, অক্সিজেন পরমাণু প্রত্যেকটি অক্সিজেন পরমাণু কি করেছিল না, নিকটতম তার নিষ্ক্রিয় মৌল ন্যায় অষ্টক পূরণের জন্য দুটি ইলেকট্রন জোড় গঠন করেছিল, ফলে এটি সমযোজী দ্বিবন্ধনের উদাহরণ। ও ডবল বন্ড ও ছিল, নিশ্চয়ই দেখেছো। বেশ, আবার দেখো ইথিলিন C2H4, আমরা একটু পরে মডেল দিয়ে তোমার দেখাবো, যেখানে দুটো কার্বন পরমাণু নিজেদের মধ্যে কি করেছে না, দুটি ইলেকট্রন জোড় ব্যবহার করেছে, অর্থাৎ তাদের মধ্যে দ্বিবন্ধন ডাবল বন্ড আছে, তাই এটি সমযোজী দ্বিবন্ধন যুক্ত অণু। এবার দেখো সমযোজী ত্রিবন্ধন। এই সমযোজী ত্রিবন্ধন কাদেরকে বলবো না, দুটি পরমাণুর মধ্যে যদি 3টি ইলেকট্রন জোড় ব্যবহৃত হয়, মানে 3টি বন্ড উৎপন্ন হয়, তাহলে বলবো সমযোজী ত্রিবন্ধন অণু। যেমন দেখো অ্যাসিটিলিন C2H2, এখানে দুটি কার্বন পরমাণুর মধ্যে 3টি ইলেকট্রন জোড় ব্যবহৃত হয়েছে, ফলে এটা একটা সমযোজী ত্রিবন্ধন গঠিত যৌগ। আবার দেখো N2, যেখানে দুটি নাইট্রোজেন পরমাণু 3টি তোমার জোড় ইলেকট্রন জোড় ব্যবহার করেছে এবং তাদের মধ্যে ত্রিবন্ধন আছে, তাই এটি হচ্ছে সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি মৌলিক অণু। খেয়াল করবে তোমাদের অনেক সময় প্রশ্ন আসে যে সমযোজী ত্রিবন্ধন যুক্ত একটি যৌগের উদাহরণ দাও, সেক্ষেত্রে কিন্তু N2 লিখলে হবে না, সেক্ষেত্রে লিখতে হবে C2H2। নাইট্রোজেন কিন্তু সমযোজী ত্রিবন্ধন যুক্ত মৌলিক অণু। বুঝতে পেরেছ? বেশ, এবার আমরা আসি সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণকারী মৌলের সংখ্যা অনুযায়ী সমযোজী বন্ধনকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি হোমোনিউক্লিয় সমযোজী বন্ধন, অর্থাৎ একই মৌলিক পদার্থের একাধিক পরমাণু দ্বারা গঠিত সমযোজী বন্ধন, অর্থাৎ যেখানে দেখো এক বন্ধন হোক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকতে পারে, কিন্তু দুটি পরমাণু কি হবে, একই মৌলিক পদার্থের হবে। যেমন উদাহরণ দেখো H2, যেখানে হাইড্রোজেনের দুটি পরমাণু ব্যবহৃত হয়েছে। Cl2 ক্লোরিন, যেখানে দেখো ক্লোরিনের দুটি পরমাণু ব্যবহৃত হয়েছে। ফ্লোরিন, দেখো সেক্ষেত্রেও ফ্লোরিনের দুটি পরমাণু ব্যবহৃত হয়েছে। এক্ষেত্রে দেখো লক্ষ্য করো হাইড্রোজেন, ক্লোরিন এবং ফ্লোরিন নিজেদের মধ্যে কিন্তু এক বন্ধন দ্বারা যুক্ত। আবার অক্সিজেনের দেখো দুটি অক্সিজেন পরমাণু কি হয়েছে, দ্বিবন্ধন দ্বারা যুক্ত, কিন্তু যেহেতু একই মৌলিক পদার্থের পরমাণু, তাই এটা হচ্ছে হোমোনিউক্লিয় সমযোজী অণু। আবার নাইট্রোজেন N2, তাহলে এখানে দেখো কি আছে না, নাইট্রোজেন পরমাণু ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত, কিন্তু এটি একটি হোমোনিউক্লিয় সমযোজী অণু। বোঝা গেল? খেয়াল করবে যখনই এই হোমোনিউক্লিয় সমযোজী বন্ধন হবে, সেক্ষেত্রে কিন্তু মৌলিক অণুই হবে, কারণ যৌগিক পদার্থ হলেই সেখানে ভিন্ন পরমাণু আসবে এবং সেক্ষেত্রে কিন্তু হেটেরোনিউক্লিয় সমযোজী বন্ধন হবে। হেটেরোনিউক্লিয় সমযোজী বন্ধন কাদেরকে বলছি না, ভিন্ন ভিন্ন মৌলিক পদার্থের একাধিক পরমাণু দ্বারা গঠিত সমযোজী বন্ধন, তাদেরকে বলছি কি হেটেরোনিউক্লিয় সমযোজী বন্ধন। যেমন দেখো হাইড্রোজেন ক্লোরাইড, সেখানে একটি হাইড্রোজেন ও একটি ক্লোরিন পরমাণু দ্বারা গঠিত যৌগ। যেমন দেখো মিথেন, কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত যৌগ। যেমন মনে করো জল, দেখো হাইড্রোজেনের দুটি পরমাণু অক্সিজেনের একটি পরমাণু দ্বারা গঠিত যৌগ। যেমন দেখো C2H4 ইথিলিন, দেখো কার্বনের দুটি পরমাণু হাইড্রোজেনের 4টি পরমাণু দ্বারা গঠিত যৌগ। যেমন দেখো অ্যাসিটিলিন C2H2, যেখানে কার্বনের দুটি পরমাণু ও হাইড্রোজেনের দুটি পরমাণু ব্যবহৃত হয়েছে। তাহলে নিশ্চয়ই
হোমোনিউক্লিয় এবং হেটেরোনিউক্লিয় যে সমযোজী বন্ধনযুক্ত অণু, সে কথা তোমরা বুঝতে পেরেছ। বেশ, এবার আমি আসি যে সমযোজী যৌগ যে গঠন করবে তার জন্য কি শর্ত আছে, মানে কোন শর্তে কোনো পরমাণু সমযোজী বন্ধন গঠন করবে। দেখো, প্রথমেই বলা হয়েছিল যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কম থাকবে। সেক্ষেত্রে দেখো, প্রথমে আসি যোজক ইলেকট্রনের সংখ্যা। সমযোজী অণু গঠনকারী প্রতিটি মৌলের পরমাণুর যোজক ইলেকট্রনের সংখ্যা 4, 5, 6 বা 7 হতে হবে। একমাত্র ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেনের বাইরের কক্ষে একটি ইলেকট্রন অর্থাৎ যোজক ইলেকট্রন একটি থাকলেও নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের কাঠামো লাভের জন্য সে সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে, সেটা আমি বোর্ডের সময় তোমার বলেও দিয়েছি। আর 4, 5, 6, 7 অর্থাৎ পর্যায় সারণীতে দেখবে গ্রুপ 14, 15, 16 এবং 17 যারা রয়েছে, যেমন ধরো যোজক ইলেকট্রন সংখ্যা 4 কার্বনের, তাহলে সমযোজী বন্ধন তৈরি করছে। যোজক ইলেকট্রন সংখ্যা 5 দেখেছো, তোমাদেরকে দেখিয়েছি, নাইট্রোজেন সমযোজী বন্ধন তৈরি করছে। যোজক ইলেকট্রন সংখ্যা 6 যুক্ত অক্সিজেন দেখেছো সমযোজী বন্ধন তৈরি করছে। এবং যোজক ইলেকট্রনের সংখ্যা 7 দেখেছো ক্লোরিন, ফ্লোরিন, এরাও সমযোজী বন্ধন তৈরি করছে। তাহলে যোজক ইলেকট্রনের সংখ্যা যদি 4, 5, 6, 7 হয় তাহলে তারা সমযোজী যৌগ গঠন করবে। বেশ, এইবার দেখো বন্ধন সৃষ্টিকারী পরমাণুগুলির আয়নন বিভব। যদি সমযোজী বন্ধন গঠনে অংশগ্রহণকারী যে পরমাণু তাদের আয়নন বিভবের মান বেশি হয় তাহলেই কিন্তু সমযোজী যৌগ গঠনের প্রবণতা বৃদ্ধি পায়। দেখো, তোমাদের প্রথমেই বলেছিলাম যে যদি আয়নীয় বন্ধন গঠনের কোনো সুযোগ না থাকে সেক্ষেত্রেই কিন্তু সমযোজী বন্ধন উৎপন্ন হবে। অর্থাৎ যদি দেখা যায় যে কোনো পরমাণুর তার যদি বা কোনো মৌলের তার আয়নন বিভবের মান অনেক বেশি, অর্থাৎ তাকে ক্যাটায়নে রূপান্তর করতে গেলে অনেক বেশি শক্তির প্রয়োজন হবে, সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন তার থেকে বিযুক্ত করে ক্যাটায়নে পরিণত হওয়ার চেয়ে খুব সহজেই ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন কিন্তু অনেকটাই সহজতর হয়। ফলে সেক্ষেত্রে যাদের আয়নন বিভবের মান বেশি হবে সেক্ষেত্রে তারা কিন্তু সমযোজী যৌগ গঠনের প্রবণতাই দেখাবে। এবং দেখা যায় যে পর্যায় সারণী একটু আগে যে বলেছি গ্রুপ 14, 15, 16 বা 17 এই মৌলগুলোর ক্ষেত্রে আয়নন বিভবের মান অনেক বেশি হওয়ায় এরা সমযোজী যৌগ গঠনের প্রবণতাই দেখায়। এই প্রসঙ্গে তোমাদের একটা কথা বলে রাখি, দেখো এই যে আমরা নিষ্ক্রিয় মৌল যেটা প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে প্রত্যেকটি মৌল, বা আমরা এখানেও বলছি বারবার যে প্রত্যেকটি মৌল তার নিকটতম নিষ্ক্রিয় মৌলের মতন ইলেকট্রন কাঠামো লাভ করতে চায়। বিষয়টা হচ্ছে এই যে নিষ্ক্রিয় মৌল এদের আয়নন বিভবের মান কিন্তু সর্বোচ্চ হয়, ফলে এদেরকে সহজে ক্যাটায়নে কিন্তু পরিণত করা যায় না, অর্থাৎ এদের সরবহিস্থ কক্ষে ইলেকট্রন বিযুক্ত করা সম্ভবপর হয় না। সেই কারণেই কিন্তু এরা রাসায়নিক বিক্রিয়া করে না। এই প্রসঙ্গে তোমাদের একটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে তোমরা পর্যায় সারণী পড়েছো, দেখেছো একটা শ্রেণী বরাবর যদি আমরা উপর থেকে নিচে নামি বা তখন দেখা যায় যে আয়নন বিভবের মান কি হয়, কমতে থাকে। অর্থাৎ যদি আমি উপর থেকে নিচে নামি শ্রেণী বরাবর, নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী বরাবর, প্রথমে কি পাবো, হিলিয়াম, তারপর কি নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং সবশেষে রেডন। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে সব থেকে বেশি যে আয়নন বিভব হবে সেটা হচ্ছে কি হিলিয়াম, আর সব থেকে কম কি হবে, রেডন। রেডন তো তেজস্ক্রিয় মৌল, তো তার আগের যে রয়েছে জেনন, জেননের কিন্তু আয়নন বিভবের মান কম হওয়ার কারণে জেননের যৌগ পাওয়া গিয়েছে এবং জেননের যৌগ কিন্তু আবিষ্কৃত হয়েছে। আর হিলিয়াম যার আয়নন বিভবের মান সবচেয়ে বেশি, তার কিন্তু আমরা যৌগ কিন্তু গঠন করতে এখনো পর্যন্ত না পারলেও সূর্যে তোমরা নিশ্চয়ই জানো সেখানে প্রচুর শক্তি উৎস, সেখানে কিন্তু হিলিয়ামের আমরা দেখেছি তার বিক্রিয়া অংশগ্রহণ করে এবং হাইড্রোজেন হিলিয়ামের সেখানে রূপান্তর হয় ইত্যাদি বিষয়। তাহলে বুঝতে পারছো যে একটা যৌগ গঠনের ক্ষেত্রে আয়নন বিভব এবং তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক তার পরবর্তী পয়েন্টেই আমরা আসছি, পরমাণুগুলির ইলেকট্রন আসক্তি। যদি বন্ধন গঠনে অংশগ্রহণকারী পরমাণুগুলির ইলেকট্রন আসক্তি কি হয়, প্রায় সমান হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমযোজী যৌগ গঠনের প্রবণতাই দেখা যাবে। তার কারণ একই কথাই প্রযোজ্য যে যদি ইলেকট্রন আসক্তির মানের ভিন্নতা না থাকে তাহলে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ, অর্থাৎ একজন ইলেকট্রন বর্জন করবে আরেকজন সেই ইলেকট্রন গ্রহণ করবে, সেই প্রবণতা যদি পার্থক্য যদি না থাকে তাহলে কিন্তু তোমার সমযোজী বন্ধনই গঠিত হবে। তড়িৎ ঋণাত্মকতা একই,
আগেই আলোচনা হয়েছে, যদি তড়িৎ ঋণাত্মকতা প্রায় সমান হয় তাহলেও সমযোজী বন্ধন গঠিত হবে। খেয়াল রাখবে, বারবার বলছি, আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই ফ্যাক্টরগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো মৌলের ক্ষেত্রে, যে তারা সমযোজী না আয়নীয় বন্ধন উৎপন্ন করবে। দেখো পরবর্তী যে পয়েন্ট, সেটা হচ্ছে সমযোজী বন্ধন গঠনকারী পরমাণু দুটির আকার ও নিউক্লিয় আধান। বন্ধন গঠনকারী পরমাণুগুলির যদি ছোট আকারের হয়, অর্থাৎ ছোট হয়, এবং নিউক্লিয়াস দুটির মধ্যে দূরত্ব কম ও নিউক্লিয় আধান বৃদ্ধি পেলে সমযোজী বন্ধন গঠনের প্রবণতা বৃদ্ধি পায়। অর্থাৎ তাহলে তোমরা বুঝলে যে কখন কোন শর্তে বা পর্যায় সারণীতে কোথায় অবস্থান করলে তাই সেই মৌলগুলো নিজেদের মধ্যে সমযোজী বন্ধন গঠন করবে। এবার আমরা আসি সমযোজী যৌগের কিছু বৈশিষ্ট্য। দেখো প্রথমেই আসি ভৌত অবস্থা। সাধারণ চাপ ও তাপমাত্রার সমযোজী যৌগগুলি সাধারণত গ্যাসীয় অথবা তরল প্রকৃতির হয়। দেখো এদের কিন্তু যে বন্ধন শক্তি সেটা কিন্তু আয়নীয় বন্ধনের মতন তীব্র হয় না, যে কারণে এরা সাধারণ অবস্থায় তরল অথবা গ্যাসীয় হয়। দেখো ইতিমধ্যেই যে সমস্ত অণুগুলোর কথা আমরা আলোচনা করেছি, তোমরা যদি তার ভৌত অবস্থা একটু খেয়াল করো, যেমন ধরো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, হাইড্রোজেন ক্লোরাইড, দেখো সবাই গ্যাসীয় পদার্থ। অ্যামোনিয়া, তাই নয় কি, সবাই মিথেন, সবাই গ্যাসীয় পদার্থ। তারপর দেখো জল, আবার তরল পদার্থ। ফলে এরা সাধারণ অবস্থায় কিন্তু তরল অথবা গ্যাসীয় প্রকৃতিরই হয়। এবার আসি বন্ধনের অভিমুখ। দেখো সমযোজী বন্ধনগুলি ত্রিমাত্রিক অঞ্চলে নির্দিষ্ট দিকে বিন্যস্ত থাকে, সেই কারণে এদের কিন্তু বন্ধনের অভিমুখ আছে, যেটা কিনা কিন্তু আয়নীয় বন্ধনের ছিল না। আমরা মডেল দিয়ে দেখাবো এই বন্ধনের অভিমুখের কারণে কিভাবে সমযোজী বন্ধনের ভিন্ন ভিন্ন অণু গঠিত হয়, তাদের মধ্যে সমবায়গত ধর্ম দেখা যায়, এগুলো আমরা দেখাবো একটু পরে। দেখো এই যে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক, এই আয়নীয় যৌগ অপেক্ষা কিন্তু সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অনেক কম। কারণ এই সমযোজী যে যৌগ উৎপন্ন হয়, এদের মধ্যে কিন্তু ওই স্থির তাড়িতিক আকর্ষণ বলের মতন তীব্র কোনো শক্তি কাজ করে না। মূলত এদের মধ্যে দুর্বল ভ্যান ডার ওয়ালস বল কাজ করে। এই কারণেই এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কমই হয়। দ্রাব্যতা, দেখো সাধারণত অধ্রুবীয় দ্রাবক যেমন বেনজিন, অ্যালকোহল, ইথার, কার্বন ডাইসালফাইড, এগুলো কি হয় না এই সমযোজী যৌগগুলোকে দ্রবীভূত করে। কিন্তু ধ্রুবীয় দ্রাবক যেমন জল, দেখো জলে কিন্তু এগুলো দ্রবীভূত হয় না। দেখো তোমাদের প্রথম ক্লাসে তোমরা একবার দেখে নিও, আমরা ওখানে জল যে ধ্রুবীয় দ্রাবক সেটা কিন্তু ব্যাখ্যা করেছিলাম যে কেন জল ধ্রুবীয় দ্রাবক। আচ্ছা, তড়িৎ পরিবাহিতা, দেখো গলিত অথবা উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত অবস্থায় এরা তড়িৎ পরিবহন করে না। তার কারণটা কি না, তার কারণ হচ্ছে এরা আণবিক অবস্থাতেই থাকে, এরা আয়ন উৎপন্ন করে না। আর জানো যে গলিত অথবা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে গেলে আয়নের উপস্থিতি জরুরি। দেখো হয় আয়ন তড়িৎ পরিবহন করে, নতুবা মুক্ত ইলেকট্রন। তো মুক্ত ইলেকট্রন কাজে থাকে কেবলমাত্র ধাতব পরিবাহীর ক্ষেত্রে থাকে বা কিছু অধাতব পরিবাহীর ক্ষেত্রে থাকে। কিন্তু এই যৌগের ক্ষেত্রে এরা আণবিক অবস্থায় থাকে বলে এদের যে তড়িৎ পরিবাহক, অর্থাৎ হয় আয়ন অথবা ইলেকট্রন, এদের উপস্থিতি না থাকায় এরা কিন্তু কেউই তড়িৎ পরিবহন করে না। বেশ, এবার হচ্ছে সমবয়বতা, আইসোমারিজম। এটা সমযোজী যৌগের একটা বিশেষ ধর্ম। আমরা মডেল দিয়েও তোমাদের দেখাবো যে সমবয়বতা জিনিসটা কি না, একই আণবিক সংকেত কিন্তু তাদের বন্ধনের অভিমুখ বা ত্রিমাত্রিক অবস্থান বা তাদের বন্ধনের যে গঠন সেটা সামান্য ভিন্নতার জন্য ভিন্ন ভিন্ন যৌগ উৎপন্ন হয়। আবার বলছি, একই আণবিক সংকেত কিন্তু ভিন্নধর্মী যে যৌগ তাদেরকে বলা হয় সমাবয়ব বা আইসোমার। আর যে ধর্মের জন্য এটা গঠিত হয় তাকে বলা হয় আইসোমারিজম বা সমাবয়বতা। আমরা মডেল দিয়েই তোমাদের দেখাবো। বিক্রিয়ার হার, আমরা আলোচনা করেছিলাম যে আয়নীয় বন্ধনের আয়ন উৎপন্ন হয় বলে তাদের বিক্রিয়া হার কি অতি দ্রুত গতিতে হয়। কিন্তু যেহেতু সমযোজী যৌগের অণুগুলো আণবিক অবস্থায় বিরাজ করে, তাই এদের কিন্তু বিক্রিয়া হার অনেকটাই ধীর গতিতে সম্পন্ন হয়। এবং অবশ্যই বিক্রিয়াগুলো কি হয়, উভমুখী প্রকৃতির হয়। অর্থাৎ উভমুখী প্রকৃতির বলতে কি না, বিক্রিয়ক থেকে যখন বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় ঠিক
একই রকম উপযুক্ত শর্তে আবার ওই বিক্রিয়াজাত পদার্থ থেকে পুনরায় বিক্রিয়ক পদার্থে ফিরে আসে। এটাকেই বলা হয় উভমুখী বিক্রিয়া। যেমন আমি তোমাকে বলছি, যেমন দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন, যদি তুমি নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়া নিশ্চয়ই তোমরা করেছো, দেখেছো, সেক্ষেত্রে কি হয়, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে। সমীকরণ যদি দেখো তাহলে কি লিখবে, N2 + 3H2 থেকে হচ্ছে 2NH3। দেখো যেমন নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে, ঠিক একইভাবে উপযুক্ত শর্তে কিন্তু আবার অ্যামোনিয়া বিয়োজিত হয়ে গিয়ে নাইট্রোজেন এবং হাইড্রোজেন উৎপন্ন করে, যে কারণে এই বিক্রিয়াগুলো কি হয়, উভমুখী প্রকৃতির হয়। অর্থাৎ বিক্রিয়া কিন্তু কখনোই সম্পূর্ণ হয় না, উপযুক্ত শর্তে কি হয়, এই বিক্রিয়াগুলো চলতেই থাকে। বুঝেছো? তাহলে এই হচ্ছে উভমুখী বিক্রিয়া। বেশ, পরে আসি আমরা সমাকৃতিত্ব। আমরা আয়নীয় যৌগ গঠনের সময় সমাকৃতিত্ব আলোচনা করেছিলাম, যে একই আকৃতি, একই রকম দেখতে, এবং সেই দেখতে একই রকম বুঝবো কি করে না, সেখানে দেখিয়েছিলাম যে তার পৃষ্ঠতলের সংখ্যা একই হবে এবং দুটো তলের মাঝে যে উৎপন্ন কোণ সেটাও একই হবে। এবং সমাকৃতি ক্লাসের কতগুলো বিশেষ ধর্মের কথা বলেছিলাম, তাদের মধ্যে একই সংখ্যক পরমাণু থাকবে এবং তাদের যেই যে সমাকৃতি গঠনকারী মৌলের যোজ্যতাও একই হবে। কিন্তু এই সমযোজী যৌগের ক্ষেত্রে সমাকৃতিত ধর্ম দেখা যায় না। আচ্ছা, আমরা তো সমযোজী যৌগের বৈশিষ্ট্য এখন আলোচনা করলাম, প্রথম ক্লাসে আয়নীয় যৌগের বৈশিষ্ট্য আলোচনা করেছিলাম। আমরা এক নজরে একবার দেখে নিই এদের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এক নজরে দেখে নিই। দেখো, প্রথমেই হচ্ছে অণুর অস্তিত্ব। সেখানে স্বতন্ত্র অণুর কিন্তু কোনো অস্তিত্ব থাকে না আয়নীয় যৌগের ক্ষেত্রে। আমরা বলেছিলাম যে আয়নীয় যৌগ এমনকি কঠিন অবস্থাতেও এরা কি থাকে, আয়ন আকারে থাকে। মানে যেমন কি ধরো NaCl, সোডিয়াম ক্লোরাইড, জলীয় দ্রবণ বা গলিত অবস্থাতে এরা Na+Cl- হিসেবে থাকেই, এমনকি কঠিন অবস্থাতেও কিন্তু এরা Na+Cl- আকারেই থাকে। আর সমযোজী যৌগ কি না, স্বতন্ত্র অণুরূপে কিন্তু এরা অবস্থান করে। বেশ, ভৌত অবস্থা দেখো, সাধারণ চাপ ও তাপমাত্রায় আয়নীয় যৌগ কি হয়, কঠিন থাকে, তারা শক্ত, কঠিন, কেলাসাকার হয় বলেছিলাম। আর এখানে দেখো সাধারণ চাপ ও তাপমাত্রায় মূলত গ্যাসীয় এবং তরল। তবে কিছু কিছু সমযোজী যৌগ আছে যারা কিন্তু কঠিন অবস্থাতেও থাকতে পারে, যেমন চিনি, গ্লুকোজ ইত্যাদি। গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক। দেখো আয়নীয় যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক উচ্চমানের হয়। তার কারণ কি না, তাদের মধ্যে তীব্র তাড়িতিক আকর্ষণ বল কাজ করে তাই। আর সমযোজী যৌগের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সাধারণত কম হয়। তবে বেশ কিছু সমযোজী যৌগ আছে যাদের কিন্তু গলনাঙ্ক অনেকটাই বেশি। যেমন দেখো চিনির গলনাঙ্ক 180 ডিগ্রি, বোরন কার্বাইড দেখো 2427 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং যে সমস্ত পদার্থ আছে যারা মানে সবথেকে কঠিন পদার্থ, বোরন কার্বাইড কিন্তু অন্যতম। সিলিকন কার্বাইড 2730 ডিগ্রি সেন্টিগ্রেড। যেখানে লক্ষ্য করো যে নর্মাল আয়নীয় যে সমস্ত যৌগ যেমন সোডিয়াম ক্লোরাইড, তার হচ্ছে গলনাঙ্ক কত, 801 ডিগ্রি, আবার স্ফুটনাঙ্ক হচ্ছে 1413 ডিগ্রি। ফলে স্বাভাবিক যে সমস্ত আমরা সমযোজী যৌগ চিনি তারা তো গ্যাসীয় বা তরল প্রকৃতির হয় জানো, কিন্তু বেশ কিছু তোমার সমযোজী যৌগ আছে যারা ব্যতিক্রমী তো বটেই, তাদের গলনাঙ্ক কিন্তু বেশ উচ্চ প্রকৃতির। দেখো দ্রাব্যতা, আগে আলোচনা করেছি যে সাধারণত ধ্রুবীয় দ্রাবকে কি হয়, তোমার আয়নীয় যৌগগুলি দ্রবীভূত হয়, কিন্তু অধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য থাকে। আর সমযোজী যৌগগুলি এরা আবার অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, কিন্তু ধ্রুবীয় দ্রাবকে অদ্রাব্য থাকে। যদিও বেশ কিছু যৌগ আছে যেমন ধর চিনি, গ্লুকোজ, ইউরিয়া, অ্যালকোহলে এরা কিন্তু জলে দ্রবীভূত হয়। দেখো এই যে দ্রবীভূত হয় এর কারণটা কিন্তু একটা রয়েছে, সেটা তোমাদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত নয়, তবু জেনে রাখো যে এই যে দ্রাবের যে অণু আর দ্রাবক অর্থাৎ জলের অণুর মধ্যে একটা বিশেষ ইন্টারাকশন ফোর্স কাজ করে, যাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধন গঠন করে বলেই, তোমরা এই হাইড্রোজেন বন্ধন সম্পর্কে পরে জানতে পারবে, এই হাইড্রোজেন বন্ধন গঠন করে বলেই কিন্তু এই অ্যালকোহল বা এই ধরনের সমযোজী যৌগগুলো এরা জলে দ্রবীভূত হয়। বেশ, এবার আসি তড়িৎ পরিবাহিতা। দেখো আয়নীয় যৌগগুলি গলিত অথবা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, আগেই বলা হয়েছে, কিন্তু কঠিন অবস্থাতে তড়িৎ পরিবহন এরা করে না। তার ব্যাখ্যাও আমি প্রথম ক্লাসে দিয়েছি। আর দেখো বেশিরভাগ সমযোজী যৌগ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় এরা কিন্তু তড়িৎ পরিবহন করে না। ব্যতিক্রম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। আমরা এই হাইড্রোজেন ক্লোরাইড কেন তোমার জলীয় দ্রবণে
তড়িৎ পরিবহন করে সেটা আমরা বোর্ডে দেখাবো একটু পরে। আচ্ছা, এবার আসি বন্ধনের অভিমুখ। দেখো, আয়নীয় বন্ধনের কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, তার কারণ দুটো বিপরীত আধান পরস্পরকে সর্বতোভাবে সর্বদিক দিয়েই সমানভাবে আকর্ষণ করে এবং যৌগ গঠন করে, ফলে বন্ধনের কিন্তু কোনো অভিমুখ নেই। কিন্তু সমযোজী যৌগের বন্ধনের নির্দিষ্ট অভিমুখ আছে। বেশ, এবার আসি সমবায়িত ধর্ম। দেখো, সমবায়িত ধর্ম আয়নীয় যৌগে দেখা যায় না, কিন্তু সমযোজী যৌগের দেখা যায় সমবায়িত ধর্ম। সেটা আমরা এখনই মডেলের মাধ্যমে দেখাবো। তার আগে তোমাদেরকে একটু বোর্ডে দেখিয়ে দিই যে হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ হলেও এটি জলীয় দ্রবণে কেন তড়িৎ পরিবহন করে বা কিভাবে এটি সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে দ্রবীভূত হয়, পুরো বিষয়টা একবার চলো বোর্ডে দেখা যাক। চলো দেখা যাক। আমরা আলোচনা করছিলাম যে হাইড্রোজেন ক্লোরাইড সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও জলে কেন দ্রবীভূত হয় বা জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন কেন করে। তাহলে আমাদের প্রথমেই হাইড্রোজেন ক্লোরাইড না গঠনটা একটু দেখতে হবে। দেখো, হাইড্রোজেন ক্লোরাইড তোমরা জানো যে এটা কি করে, একটা সমযোজী বন্ধন তৈরি করে। আরেকবার দেখিয়ে দিই, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আর ক্লোরিনের কি আছে 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 and 7। তাহলে দেখো, হাইড্রোজেন এবং ক্লোরিন একটা সমযোজী জোড় তৈরি করেছে, অর্থাৎ এরা কি করছে, HCl বন্ধন তৈরি করছে। এখন কি হয় না, HCl এর মধ্যে কি হয়, দেখো ইলেকট্রন যে মেঘ, ইলেকট্রন ক্লাউড, অর্থাৎ দুটো যে ইলেকট্রন রয়েছে এরা সমভাবে বিন্যস্ত থাকা উচিত। কিন্তু তোমরা পড়েছো যে ক্লোরিন হাইড্রোজেন অপেক্ষা বেশি তড়িৎ ঋণাত্মক। মানে কি, এই সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় এই যে ইলেকট্রন জোড়কে ক্লোরিন কি করে, নিজের দিকে বেশি পরিমাণে টেনে নেয়। ফলে এই গঠনটা কেমন হয়ে যায়, এই গঠনটা হয় এই রকম। দেখো, এই ক্লোরিনের দিকে ইলেকট্রনটা কি হলো, একটু বেশি শিফট করে গেল। অর্থাৎ যে ইলেকট্রন জোড় দুটো দেখো বন্ধনের মাঝামাঝি থাকা উচিত ছিল, সেটা এখন ক্লোরিনের দিকে শিফট করলো। ফলে ক্লোরিনের ইলেকট্রন ঘনত্ব একটু বেশি হওয়ায় ক্লোরিনের মাথায় একটা ডেল্টা নেগেটিভ চার্জ তৈরি হয়, আর হাইড্রোজেনের মাথায় একটা ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হয়। তাহলে দেখো, এই HCl অণুটা হয়ে গেল কি, একটি ধ্রুবীয় অণু বা পোলার অণু, অর্থাৎ এই বন্ড এখন হয়ে গেল পোলার বন্ড। এই রকম যদি ধ্রুবীয় অণু থাকে, আর জল হচ্ছে আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি একটা ধ্রুবীয় দ্রাবক। এই ধ্রুবীয় দ্রাবকে যদি ধ্রুবীয় অণু উপস্থিত থাকে, তাহলে দেখো এদের বিয়োজনটা কীরকমভাবে হয়, তাকে বলা হয় সলভেশন বা দ্রাবকায়ন। আমরা সেটা একটু দেখি ছবির মাধ্যমে। দেখো, হাইড্রোজেন এবং ক্লোরিন, তাহলে এখানে কি ছিল, এখানে প্লাস ডেল্টা, এখানে হচ্ছে ক্লোরিনের মাথায় মাইনাস ডেল্টা। এইবার এই যে জলের অণু আমরা কীরকম দেখিয়েছিলাম, এইরকম, যার এখানে নেগেটিভ এবং এখানে পজিটিভ। ঠিক দেখো, এই হাইড্রোজেন পরমাণুকে ঘিরে জলের অণুগুলো এইভাবে বিন্যস্ত হতে থাকে, অর্থাৎ এদিকে মাইনাস এদিকে প্লাস, এইভাবে। ঠিক আছে। আবার দেখো, এই যে ক্লোরাইড যে অ্যানায়ন Cl মাইনাস, তাকে ঘিরে জলের অণুগুলো এইভাবে বিন্যস্ত হতে থাকে, এইভাবে। তাহলে এদিকে প্লাস এদিকে মাইনাস। দেখো কি করছে, এই যে ক্লোরাইডটাকে ঘিরে ধনাত্মক আয়নগুলো ঘিরে রয়েছে, আবার এই হাইড্রোজেনের যে ধনাত্মক কেন্দ্র তাকে ঘিরে তোমার নেগেটিভ সাইডগুলো ঘিরে আছে। এইভাবে আস্তে আস্তে কি হয়, এই বন্ধনটা ভাঙতে থাকে, এই বন্ধনটা কি হয়, ভাঙতে থাকে। এবং তারপরে কি হয়ে যায়, দেখো এই যে H প্লাস, একে ঘিরে সম্পূর্ণভাবে জলের অণুগুলো এইভাবে থাকে, এই পুরো একে ঘিরে থাকে। এইটাকে এই পদ্ধতিকে বলা হয় দ্রাবকায়ন। এখানে এদিকে মাইনাস হেড, এদিকে প্লাস হেড, এদিকে মাইনাস এদিকে প্লাস। আবার একইভাবে তোমার কি হয়, ক্লোরাইড আয়নটাও তোমার দেখো, ক্লোরাইড আয়নও জলের অণু দ্বারা এইভাবে পুরোপুরি ঘিরে থাকে। দেখো, এই হচ্ছে দ্রাবকায়নের পদ্ধতি। দেখো, এই হচ্ছে দ্রাবকায়নের পদ্ধতি, এইভাবে।
দেখো এখন কি হলো, যেটা হাইড্রোজেন এবং ক্লোরিন একটা সমযোজী বন্ধনে ছিল, যদিও বন্ধনটা ছিল কি ধ্রুবীয় প্রকৃতির, কিন্তু এখন এই জলের অণুর উপস্থিতিতে পুরোপুরি এই বন্ধনটা ভেঙে গিয়ে এইচ প্লাস আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করলো। এই এইচ প্লাস এবং ক্লোরাইড আয়নটা তৈরি করে বলেই এই এরা কি করতে পারে, এখন চলাচল করতে পারবে, গতিশীল, অর্থাৎ এরা তড়িৎ পরিবহনও করতে পারবে। আবার দেখো এই HCl সমযোজী যৌগ হলেও জলে দ্রবীভূত হলো, এই পদ্ধতিকে বলা হয় কি দ্রাবক আয়ন, অর্থাৎ এরা সলভেটেড হয়ে গেল। তাহলে বোঝা গেল কিভাবে একটা ধ্রুবীয় দ্রাবকের উপস্থিতিতে একটা ধ্রুবীয় সমযোজী অণু এইভাবে তার বিয়োজন অর্থাৎ সলভেশন হয়। তাহলে একইভাবে যদি কোনো ধ্রুবীয় এরকম পোলার বন্ড থাকে অর্থাৎ ধ্রুবীয় যৌগ থাকে, তাহলে সে কি করবে, ধ্রুবীয় দ্রাবকের মধ্যে এইভাবে সলভেটেড হয়ে যাবে এবং তারা তড়িৎ পরিবহন করবে। বোঝা গেল? বেশ, এবার আবার আলোচনায় ফিরি। দেখো আমরা বোর্ডে আলোচনা করলাম যে হাইড্রোজেন ক্লোরাইড একটি সমযোজী যৌগ হলেও ধ্রুবীয় দ্রাবকে কিভাবে দ্রবীভূত হয় এবং তড়িৎ পরিবহন করে। এইবার আমরা আসি এই যে সমযোজী যৌগের যে অণুগুলো আমরা কিভাবে লিখতে পারি, তার জন্য জেন লুইস অর্থাৎ লুইস ডট ইলেকট্রন স্ট্রাকচার লেখার কিছু নিয়ম আছে, সেই নিয়ম এবং সাথে আমরা কয়েকটি অণুর লুইস ডট গঠন আমরা দেখি। দেখো লুইস ডট গঠন কাকে বলছে না, ইলেকট্রনকে বিন্দু অথবা ক্রস দিয়ে চিহ্নিত করে সমযোজী বন্ধন সহ কোনো যৌগের দ্বিমাত্রিক গঠন প্রকাশ করার পদ্ধতিকে লুইস ডট স্ট্রাকচার বলে। দেখো বিষয়টা হচ্ছে কীরকম, এখানে কিছু শর্ত আছে। কি সেই শর্ত না, লুইস বিন্দু গঠন লেখার পদ্ধতি দেখো যে কেবলমাত্র যোজ্যতা কক্ষের ইলেকট্রনকেই কিন্তু দেখানো হয়, অর্থাৎ তার আভ্যন্তরীণ যে কক্ষ সেটা দেখাতে হয় না, আর দুটি ভিন্ন পরমাণুর ইলেকট্রনকে ভিন্ন ভিন্ন সাংকেতিক চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এর অর্থ হচ্ছে এই যে বন্ধন জোড় ইলেকট্রন তৈরি করছে, সেখানে কোন ইলেকট্রনটি কোন পরমাণু থেকে আসছে সেটা কিন্তু সহজেই বোঝা যায়। দেখো বাম দিকের ছবিটার দিকে লক্ষ্য করো, মিথেনের স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে, যেখানে হাইড্রোজেন আর কার্বন, দেখো হাইড্রোজেনের ইলেকট্রনকে ক্রস দেওয়া হয়েছে আর কার্বনের ইলেকট্রনটাকে ডট দেওয়া হয়েছে। এবং দেখো হাইড্রোজেনের একটি ডট আর কার্বনের হচ্ছে যে ইলেকট্রন মিলিয়ে একটি করে বন্ধন জোড় তৈরি করেছে। তাহলে চারটি হাইড্রোজেন পরমাণু এইভাবে প্রত্যেকটি কার্বনের সাথে ওখানে কি করেছে, একটা করে দেখো বন্ধন জোড় তৈরি করেছে। সবটাই দেখো কার্বনের সমযোজ্যতা তাহলে কত হলো 4। এই একটা অণুর মধ্যে পুরো বিষয়টা তোমরা বুঝতে পারবে। দেখো হাইড্রোজেন একটি মাত্র ইলেকট্রন জোড় ব্যবহার করেছে, তাহলে হাইড্রোজেনের সমযোজ্যতা কত হলো 1। কার্বন 4টি ইলেকট্রন জোড় ব্যবহার করেছে, তাহলে কার্বনের সমযোজ্যতা কত হলো 4। কার্বন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল তোমার নিয়নের মতন স্ট্রাকচার লাভ করেছে, তার বাইরে অষ্টক পূরণ হয়েছে। হাইড্রোজেন তার নিকটতম নিষ্ক্রিয় মৌল হিলিয়ামের কাঠামো লাভ করেছে, তার 2টি ইলেকট্রন হয়েছে, অর্থাৎ কার্বন অষ্টক সূত্র মেনে চলেছে, হাইড্রোজেন দ্বৈত সূত্র মেনে চলেছে। বোঝা গেল? এই হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। আর দেখো এখানে আমরা অ্যানায়নের ক্ষেত্রে যত একক ইলেকট্রন আধান থাকে পরমাণুর যোজক ইলেকট্রনের সাথে ততগুলি ইলেকট্রন কিন্তু যোগ করতে হয়, আর ক্যাটায়নের ক্ষেত্রে যত একক ধনাত্মক আধান থাকে পরমাণুটির যোজক ইলেকট্রন থেকে তত সংখ্যক ইলেকট্রন বিয়োগ করতে হয়। আর খেয়াল রাখবে যে সবচেয়ে যে কম তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুটাকে কিন্তু কেন্দ্রীয় পরমাণু হিসাবে বিবেচনা করতে হয়। যদিও হাইড্রোজেন, ফ্লোরিন এরকম একযোজী যে সমস্ত মৌল থাকে তারা কিন্তু প্রান্তীয় পরমাণু হিসাবেই ব্যবহৃত হয়। খেয়াল রাখতে হবে লুইস বিন্দু গঠন লেখার সময় এটা মনে রাখবে যেন প্রত্যেকটি পরমাণুর হয় অষ্টক নয় দ্বৈত পূর্তি ঘটে। বোঝা গেল? বেশ, এইবার দেখো আরও একটা কথা আমি বোর্ডে বলেছিলাম, যে সমস্ত ইলেকট্রনগুলি বন্ধনে অংশগ্রহণ করে তাদেরকে আমরা বন্ধন জোড় ইলেকট্রন বলি, আর যে ইলেকট্রনগুলো তোমার বন্ধনে অংশগ্রহণ করে না তাদেরকে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বলি। যেমন এই যে গঠন মিথেন, এখানে কিন্তু কোনো নিঃসঙ্গ ইলেকট্রন নেই, কারণ হাইড্রোজেনের ইলেকট্রনও বন্ধনে অংশগ্রহণ করেছে এবং কার্বনের 4টি ইলেকট্রনও কিন্তু বন্ধনে অংশগ্রহণ করেছে। আচ্ছা এইবার দেখো এই লুইস বিন্দু গঠনের কিন্তু প্রকাশের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন দেখো অক্সিজেন, দেখো এই অক্সিজেনের গঠনটা ভালো করে লক্ষ্য করো, আমি বোর্ডে দেখিয়েছিলাম এর আগে যে অক্সিজেন দ্বিবন্ধন গঠন করে, তার বাইরে কি থাকে 6টি ইলেকট্রন থাকার কারণে 2টি ইলেকট্রনের প্রয়োজন, তাই আরেকটি অক্সিজেন পরমাণুর সাথে
দুটি করে ইলেকট্রন জোড় গঠন করে এবং তাদের নিকটতম নিষ্ক্রিয় মৌল যে নিয়ন অর্থাৎ তার বাইরের কক্ষে 8টি ইলেকট্রন কিন্তু লাভ করেছে। কিন্তু দেখো এই যে দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটো করে ইলেকট্রন জোড় আমরা দেখতে পাচ্ছি, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় প্রত্যেকটি পরমাণুতে আছে, কিন্তু পরীক্ষালব্ধে যে ফলাফল তাতে দেখা যায় যে বিজোড় ইলেকট্রন কিন্তু রয়েছে। এই বিজোড় ইলেকট্রন যে রয়েছে সেটা কিন্তু লুইস বিন্দু গঠন দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়। তোমরা জেনে রাখো, এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা যখন ভবিষ্যতে রসায়ন নিয়ে আরো উচ্চতর পড়াশোনা করবে সেখানে তোমরা মলিকুলার অরবিটাল থিওরি বা এমওটি অর্থাৎ আণবিক কক্ষক তত্ত্ব বলে একটা পড়বে। সেখানে জানতে পারবে যে অক্সিজেনের যে বাইরের কক্ষে কিভাবে সেখানে বিজোড় ইলেকট্রন দেখানো যায় এবং তার প্রমাণ আছে, সেটা তোমরা বুঝতে পারবে। এখানে কিন্তু লুইস বিন্দু গঠন দিয়ে অক্সিজেনের যে বিজোড় ইলেকট্রনের রয়েছে যার প্রমাণ আছে সেটা কিন্তু লুইস বিন্দু গঠন দ্বারা ব্যাখ্যা করা সম্ভবপর নয়। এই কারণে অক্সিজেন অণু লুইস বিন্দু গঠন কিন্তু বর্জন করা উচিত। বেশ, এইবার দেখো বেশ কিছু অণুর লুইস বিন্দু গঠন এখানে দেখানো হয়েছে, সেটা ভালো করে দেখে নাও। কার্বন মনোক্সাইড আছে, হাইড্রোজেন সায়ানাইড, নাইট্রোজেন। দেখো লক্ষ্য করো নাইট্রোজেন পরমাণু দুটো ত্রিবন্ধন গঠন করেছে এবং প্রত্যেকটি নাইট্রোজেন পরমাণুতে একটি করে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে। এছাড়া দেখো অক্সিজেন, জল, সালফার ডাইঅক্সাইড, অ্যামোনিয়ার অণুতেও দেখো দেখিয়েছিলাম যে নাইট্রোজেনের একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে আর 3টি বন্ধন জোড় ইলেকট্রন। এছাড়া ওজোন, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রেট, অ্যামোনিয়াম আয়ন, মিথেনও তোমাদের দেখিয়েছি। অ্যামোনিয়াম আয়নও লক্ষ্য করে দেখো, প্রত্যেকটি ক্ষেত্রে ভালো করে দেখো এখানে ইলেকট্রন জোড় কিভাবে আমাদের লুইস বিন্দু গঠন দিয়ে দেখানো আছে এবং কতগুলো করে বন্ধন জোড় ইলেকট্রন আছে, কতগুলি করে তোমার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। দেখো অ্যামোনিয়া মলিকুল, ওয়াটার মলিকুল এবং মিথেন মলিকুল সবকটাই কিন্তু আমি বোর্ডে দেখিয়েছি, তবু একবার এখানে তোমরা ভালো করে দেখে নাও। এইবার আসি অষ্টক সূত্রের কিছু ব্যতিক্রম এবং সেই সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই বলি যে অষ্টক পূর্তি বা দ্বৈত পূর্তি হলেই যে পরমাণুগুলো তার অণু গঠনের মাধ্যমে সুস্থিত হবে এমনটি কিন্তু নয়, বেশ কিছু তার ব্যতিক্রম রয়েছে। যেমন দেখো বেরিলিয়াম ক্লোরাইড, এই বেরিলিয়াম ক্লোরাইড BeCl2 এই যৌগে কিন্তু অষ্টক পূরণ হয়নি। তোমরা জানো বেরিলিয়ামের বাইরের কক্ষে কটি ইলেকট্রন থাকে? 2টি, কারণ বেরিলিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 4, অর্থাৎ প্রথম কক্ষে 2টি ইলেকট্রন, পরের কক্ষে আরও 2টি ইলেকট্রন, এবং এই 2টি ইলেকট্রন 2টি ক্লোরিন পরমাণুর সাথে কি করছে? একটি করে সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে বেরিলিয়াম ক্লোরাইড উৎপন্ন করছে। যেখানে বেরিলিয়ামের সরবহিস্থ কক্ষে যৌগ অবস্থায় কটি ইলেকট্রন লাভ করলো? তাহলে 2টি সমযোজী বন্ধন মানে 2 × 2 অর্থাৎ 4। দেখো 4টি ইলেকট্রন লাভ করলো, তা সত্ত্বেও কিন্তু এটি একটি সুস্থিত যৌগ, ফলে আমরা বলতেই পারি এটা অষ্টক অসম্পূর্ণ একটি যৌগ। আবার দেখো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের যদি দেখো পরমাণু ক্রমাঙ্ক কত? 13, তার মানে ইলেকট্রন বিন্যাস কত? 2, 8 এবং 3, অর্থাৎ প্রথম কক্ষে 2টি এবং পরবর্তী কক্ষে 8টি এবং সরবহিস্থ কক্ষে 3টি। তো ফলে সেখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড যখন উৎপন্ন করছে 3টি ক্লোরিন পরমাণুর সাথে, তাহলে অ্যালুমিনিয়ামের বহিস্থ কক্ষে মোট কটি ইলেকট্রন প্রাপ্তি হলো? 6টি। ফলে এক্ষেত্রেও কিন্তু অষ্টক পূরণ হলো না, অষ্টক ঘাটতি বা অষ্টক অসম্পূর্ণ যৌগ, যদিও কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড সুস্থিত যৌগ। তোমরা পরবর্তী ক্ষেত্রে যখন অসমযোজী বন্ধন পড়বে তখন জানতে পারবে অ্যালুমিনিয়াম পরমাণু কিভাবে অষ্টক পূর্তির জন্য অসমযোজী বন্ধন গঠনের মাধ্যমে ডাইমার গঠন করে, সেটা তোমরা উচ্চতর ক্লাসে পড়বে। আচ্ছা, এরপরে দেখো অষ্টক সম্প্রসারণ। দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড, এখানে ফসফরাসের পরমাণু ক্রমাঙ্ক কত? 15, তার মানে প্রথম কক্ষে 2টি ইলেকট্রন, পরের কক্ষে 8টি ইলেকট্রন, তার পরবর্তী কক্ষে 5টি ইলেকট্রন, অর্থাৎ ফসফরাসের সরবহিস্থ কক্ষে 5টি ইলেকট্রন থাকে। আর আরেকটা জিনিস খেয়াল করবে, এটা তোমাদের মনে রাখার পক্ষে সুবিধা, যে পর্যায় সারণীতে যে সমস্ত মৌল যে শ্রেণীতে অবস্থিত, যেমন ধরো এই যে 15 গ্রুপ 15, তাহলে এর বাইরের কক্ষে 5টি ইলেকট্রন থাকে। যে গ্রুপ 16 যেমন অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, এদের বাইরের কক্ষে 6টি ইলেকট্রন থাকে। যারা গ্রুপ 17 ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এদের বাইরের কক্ষে 7টি ইলেকট্রন থাকে। এইভাবে মনে রাখবে। এবং দেখো ফসফরাসের বাইরের কক্ষে 5টি ইলেকট্রন থাকে, সে 5টি ক্লোরিন পরমাণুর সাথে 5টি সমযোজী বন্ধন উৎপন্ন করেছে, ফলে
ক্লোরিনের তো অষ্টক পূরণ হলোই, যেহেতু প্রত্যেকটি ক্লোরিন পরমাণু একটি করে ইলেকট্রন জোড় ব্যবহার করেছে এবং ফলে অষ্টক পূরণ হয়েছে। কিন্তু ফসফরাসের লক্ষ্য করে দেখো, ফসফরাস যেহেতু 5টি সমযোজী বন্ধন উৎপন্ন করেছে, ফলে ফসফরাসের কিন্তু সর্ববহিস্থ কক্ষে মোট ইলেকট্রনের সংখ্যা হলো 5×2 অর্থাৎ 10। তাহলে দেখো 8-এর বেশি হলো, তা সত্ত্বেও কিন্তু ফসফরাস পেন্টাক্লোরাইড একটি সুস্থিত যৌগ। এরপরে দেখো সালফার হেক্সাফ্লোরাইড SF6। তোমরা জানো সালফার, একটু আগে বললাম সালফার থাকে গ্রুপ 16, মানে বাইরের কক্ষে 6টি ইলেকট্রন। ফলে সালফারের 6টি ইলেকট্রন, দেখো 6টি ইলেকট্রনই ফ্লোরিনের সঙ্গে 6টি সমযোজী বন্ধন জোড় তৈরি করেছে। তাহলে সালফারের বহিস্তম কক্ষে মোট 12টি ইলেকট্রন প্রাপ্তি হলো, অর্থাৎ অষ্টক সূত্রের অধিক। এটি হচ্ছে অষ্টক সম্প্রসারণের উদাহরণ, যদিও প্রত্যেকটি ফ্লোরিন পরমাণু তার অষ্টক পূর্তি ঘটিয়েছে। দেখো আয়োডিন হেপ্টাফ্লোরাইড, আয়োডিন গ্রুপ 17 অন্তর্গত মৌল, তার বহিস্তম কক্ষে কি আছে 7টি ইলেকট্রন রয়েছে, কারণ এবং 7টি ইলেকট্রনই কি করেছে 7টি ফ্লোরিন পরমাণুর সাথে সমযোজী বন্ধন জোড় তৈরি করেছে। ফলে আয়োডিনের সর্ববহিস্তম কক্ষে ইলেকট্রন পূর্তি হয় কত 7×2 মানে 14টি। তা সত্ত্বেও কিন্তু আয়োডিন হেপ্টাফ্লোরাইড সুস্থিত যৌগ। ফলে যে কথাটি বলছিলাম যে অষ্টক পূর্তি বা দ্বৈত পূর্তিই কিন্তু সুস্থিত হওয়ার একমাত্র শর্ত নয়, এরকম অনেক যৌগ আছে যারা অষ্টক পূর্তি বা দ্বৈত পূর্তি না ঘটিয়েও কিন্তু সুস্থিত হয়। দেখো আমি এর পরের পয়েন্ট লক্ষ্য করো, পরমাণু অপেক্ষা আয়ন অধিকতর সুস্থিত হয়। আমরা প্রথম ক্লাসেও আলোচনা করেছি, যেখানে বলেছিলাম যে যেহেতু আয়নের মধ্যে অষ্টক পূর্তি ঘটে বা দ্বৈত পূর্তি ঘটে, ফলে পরমাণু অপেক্ষা আয়ন সবসময় কি হয় সুস্থিত হয়। দেখো আরো একটি ইম্পর্টেন্ট তথ্য, দেখো লিথিয়াম হাইড্রাইড এই যৌগে কিন্তু 2টি পরমাণুই তার দ্বৈত পূর্ণ হয়, অষ্টক পূর্ণ কিন্তু হয়নি। আবার দেখো সোডিয়াম হাইড্রাইড এমন একটি যৌগ যার সোডিয়ামের আয়নের কিন্তু অষ্টক পূর্তি ঘটে, আর হাইড্রাইড আয়নের তার দ্বৈত পূর্তি ঘটে, মানে Na+ আর H-, যেখানে হাইড্রোজেনের বাইরে দ্বৈত পূর্তি অর্থাৎ তার হিলিয়ামের মতন কাঠামো লাভ করেছে, আর সোডিয়াম তার অষ্টক পূর্তি ঘটে Na+ আয়নের। তাহলে বিষয়টা দেখো, আমরা সমযোজী বন্ধনের খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের সামনে আলোচনা করলাম। আমরা লুইস বিন্দু গঠন দেখলাম, সমযোজী যৌগ গঠনের শর্ত দেখলাম, সমযোজী বন্ধন গঠন দেখলাম, আবার এও দেখলাম সমযোজী বন্ধন হওয়া সত্ত্বেও কিভাবে তারা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। পুরো বিষয়টা তোমাদের সামনে দেখালাম। এইবার আমরা একটু তোমাদের মডেল দেখাবো, যে মডেলের মাধ্যমে তোমরা আরও বিস্তারিত জানতে পারবে যে সমযোজী বন্ধনের অভিমুখ যে আছে এবং তার ফলে তারা যে সমবায়ব তৈরি করে, আইসোমার তৈরি করে, সেটা কিভাবে সম্ভব, যেটা আয়নীয় বন্ধনের ক্ষেত্রে সম্ভবপর হয় না, সেটাও তোমরা জানতে পারবে। এবং এটাও দেখবে যে বিভিন্ন ক্ষেত্রে একযোজী, দ্বিযোজী বা ত্রিযোজী বন্ধন কিভাবে উৎপন্ন হয়, এও জানতে পারবে সমযোজী অণুগুলির কেমন দেখতে হয়, তার কাঠামো কেমন হয়, তাদের বন্ধন কোণ কেমন হয় ইত্যাদি। চলো সবটাই আমরা দেখাবো কিছু মডেলের মাধ্যমে। দেখো যেমনটি আমরা আলোচনা করছিলাম যে সমযোজী বন্ধনের অভিমুখ আছে এবং তারা সমাবয়বতা ধর্ম দেখায়। আমরা একদম সিম্পল যে মলিকুল সেখান থেকে শুরু করব। দেখো এটি আছে হাইড্রোজেন, দেখো এখানে লেখাও আছে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ব্ল্যাকে আছে কার্বন, গ্রিন আছে নাইট্রোজেন, রেড আছে অক্সিজেন, এবং যে স্কাই ব্লু যে বল এগুলো হচ্ছে হাইড্রোজেন পরমাণু। দেখতে পাচ্ছ দুটি হাইড্রোজেন পরমাণু কি করছে, একযোজী তোমার এক বন্ধন দ্বারা হাইড্রোজেন অণু গঠন করেছে, অর্থাৎ এদের মধ্যে একটি ইলেকট্রন জোড় ব্যবহৃত হয়েছে। আচ্ছা আমরা হাইড্রোজেন দেখলাম, দেখো যেমন আছে অক্সিজেন, অক্সিজেন দেখো এই যে লাল রেড কালার দিয়ে যে বল আছে সেটা হচ্ছে অক্সিজেন, এবং দেখো অক্সিজেনের দুটি পরমাণু কি করছে, এই যে দেখো দুটি ইলেকট্রন জোড় ব্যবহার করেছে, দ্বিবন্ধন তৈরি করেছে, এটা হচ্ছে অক্সিজেনের অণু। আবার দেখো নাইট্রোজেন, দেখো গ্রিন কালারের যে নাইট্রোজেন, নাইট্রোজেন কি করছে, 3টি ইলেকট্রন জোড় ব্যবহার করে তোমার ত্রিবন্ধন তৈরি করেছে, এটা হচ্ছে নাইট্রোজেনের অণু। আমরা আরও একটি সিম্পল অণু দেখি, মিথেন, দেখো এই যে কালো কার্বন এবং হচ্ছে এই যে 4টি হাইড্রোজেন দিয়ে মিথেনের অণু, এবং জেনে রাখো এই মিথেনের অণু এটা হচ্ছে টেট্রাহেড্রাল মডেল, এই যে সমচতুস্তলক। দেখো এখানে 3টি হাইড্রোজেন পরমাণু যদি একটি তলে অবস্থান করে এবং কার্বন পরমাণু কিন্তু তল থেকে উপরে রয়েছে, আর আরেকটা বন্ধন এটাকে কি থাকে একেবারে পারপেন্ডিকুলার। দেখো আমি যে কোনো 3টে বন্ধনকে যদি আমি নিচে রাখি তাহলে কিন্তু চতুর্থ যে বন্ধনটি সেটা সবসময় কি হয়
লম্ব হয়, একদম পারপেন্ডিকুলার। তোমরা দেখতে পাচ্ছ এই গঠনটাকে বলা হয় সমচতুস্থলক। মানে এর কিন্তু 4টি তল আছে। কীরকম দেখো, এই 3টি পরমাণু দিয়ে যদি একটা তল কল্পনা করো, তাহলে এদিকের এই 3টি পরমাণু দিয়ে একটা তল, এদিকের 3টি পরমাণু দিয়ে একটি তল, আর এই নিচের যে 3টি পরমাণু দিয়ে একটা তল, তাহলে মোট কটি তল পেলে? মোট পেলে 4টি তল। ওই জন্য এটাকে বলা হয় কি সমচতুস্থলক বা টেট্রাহেড্রাল। তাহলে দেখো এগুলো সবটাই কি আছে? কার্বনের এই যে তোমার 4টি সমযোজী বন্ধন জোড় বলেছিলাম, তাহলে এই 1 2 3 and 4। আর হাইড্রোজেনের কি আছে? এই একটি করে বন্ধন জোড় তৈরি করেছে দেখো, তাহলে এর সমযোজী পরিমাণ কত? 1। তাই দেখো একটি বন্ধন, 2টি, 3টি, 4টি হাইড্রোজেন একযোজী করে তোমার একটি করে বন্ধন জোড় তৈরি করেছে, একযোজী মৌল। বেশ, এবার আমরা আসি, দেখো মিথেন দেখলাম, এবার আসি আমরা ইথিলিন। দেখো ইথিলিনে কি আছে? এই যে 2টি কার্বন পরমাণু ইথিলিন, দেখো কালো 2টো কার্বন পরমাণু। কার্বন পরমাণু নিজেদের মধ্যে কি করেছে? সমযোজী দ্বিবন্ধন তৈরি করেছে, এবং এই 4টি হাইড্রোজেন পরমাণু যোজ্যতা 1, এবং তারা একযোজী করে একটি করে সমযোজী বন্ধন তৈরি করেছে। এবং এই ইথিলিনের অণু হয় সমতলীয় প্ল্যানার। দেখো আমি হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো সব কটাই পরমাণু কি আছে? এই যে 2টি কার্বন পরমাণু সহ 4টি হাইড্রোজেন পরমাণু কিন্তু একই তলে অবস্থান করে। যেটা দেখাচ্ছিলাম একটু আগে, এই যে টেট্রাহেড্রাল, দেখো এখানে কিন্তু 4টি পরমাণু কখনোই কিন্তু একই তলে অবস্থান করে না। যদি তোমাদেরকে একবার দেখাই তাহলে দেখতে পাবে এখানে যে কোনো 3টি পরমাণু একটি তলে থাকতে পারে। দেখো এই যে কার্বন এবং 2টি এই যে হাইড্রোজেন পরমাণু একটি তলে থাকে, যেখানে আরেকটি পরমাণু কি থাকে? তলের নিচে, আর একটা থাকে তল থেকে উপরে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে টেট্রাহেড্রাল। এবার আসি অ্যাসিটিলিন। দেখো অ্যাসিটিলিন সংকেত কি? C2H2। তাহলে এই দেখো 2টো কার্বন C2 আর H2 হলো। এবার দেখো কার্বন 2টির মধ্যে কি আছে? ত্রিবন্ধন আছে, দেখতে পাচ্ছ, এবং ত্রিবন্ধন থাকে। আর হাইড্রোজেনের সাথে স্বাভাবিকভাবেই কি থাকে? এক বন্ধন। এবং এর গঠন কেমন হবে? লিনিয়ার, মানে সরল রৈখিক। দেখো এই পরমাণুগুলোকে যোগ করলে তুমি একটা সরল রেখা পাবে, এটাকে বলা হয় কি সরল রৈখিক গঠন। তাহলে বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমার অ্যাসিটিলিনের গঠন। আচ্ছা, এর পরে আসি যে বিষয়টা বলছিলাম, সমাবয়বতা। দেখো এখানে অণুটা আছে ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার এটা একটা জৈব যৌগ, যার সংকেত হচ্ছে CH3OCH3। দেখো CH3O, আবার দেখো CH3, তার মানে CH3OCH3। আর আরেকটা আছে ইথাইল অ্যালকোহল। দেখো তার সংকেত হচ্ছে CH3, এ দেখো CH3 অ্যান্ড CH2OH, লালটা হচ্ছে অক্সিজেন, OH। এইবার দেখো এই দুটো যৌগের কিন্তু সংকেত, আণবিক সংকেত একই। কীরকম? দেখো C2H6O, এই হচ্ছে এদের আণবিক সংকেত। আবার বলছি C2H6O, মিলিয়ে নাও। দেখো কার্বনের দুটো C2H6, দেখো 1 2 3 4 5 and 6, তাহলে C2H6 and O এর ক্ষেত্রে মিলিয়ে নাও। C2 1 2 H6 1 2 3 4 5 6 and O। দেখো এদের আণবিক সংকেত এক, কিন্তু বন্ধনের যে সংযোগ সেটা বিভিন্ন। এখানে কি আছে দেখে নাও, এখানে তোমার কার্বনের সাথে কার্বন যুক্ত, আর কার্বনের সাথে অক্সিজেন। এখানে তোমার অক্সিজেনের সাথে হচ্ছে হাইড্রোজেন, আর এই কার্বনের সাথে হাইড্রোজেন। এখানে দেখো কার্বন দুটো পরমাণুর মধ্যে অক্সিজেন পরমাণু আছে। এই যে তোমার একটু বন্ধনের পার্থক্য হলো, তার ফলেই কিন্তু দুটো ভিন্ন অণু গঠন হলো। এবং জেনে রাখো এই ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথারে কিন্তু রাসায়নিক ধর্ম ভিন্ন। ফলে শুধুমাত্র এই বন্ধনের বিন্যাসের পার্থক্যের জন্য এই যে ভিন্ন ধর্মী যৌগ উৎপন্ন হলো, এদেরকে বলা হয় সমাবয়ব, এবং এই ধর্মকে বলা হয় আইসোমেরিজম বা সমবয়বতা। বোঝা গেল? দেখো আরও একটা তোমাদের বন্ধনের অভিমুখ দিয়ে আমি একটু বোঝাই, এটার দিকে তাকাও। দেখো এটা একটা পারফেক্ট টেট্রাহেড্রাল আছে, এবং এই দুটোর গঠন দেখো, আমি দুটো একই অণু তৈরি করেছি। কি করে বুঝবে একই অণু তৈরি করেছি? না, যদি দুটোকে পরস্পরের ওপর ফেলি তাহলে একে বলা সুপার ইম্পোজেবল, অর্থাৎ একটা আরেকটির ওপরে পারফেক্টভাবে পড়বে এবং প্রত্যেকটি পরমাণু একই পরমাণুকে মিট করবে। দেখো এই যে গঠন, দুটো ইয়েলো, এই যে দুটো তুমি দেখতে পাচ্ছ স্কাই ব্লু, এই দুটো রেড, আর এই দুটো বল, তাহলে দুটো দেখো পরস্পরকে ম্যাচ করেছে। অর্থাৎ কার্বনের ঠিক যেদিকে
এই বলটা রয়েছে, এরও সেই একই দিকে, এরও একই দিকে রেড ইয়েলো ইয়েলো সবই রয়েছে। এইবার বন্ধনের অভিমুখ যদি আমরা চেঞ্জ করি, দেখো যে কোনো একটা যদি আমি পরিবর্তন করি, মনে করো আমি এই রেড আর ইয়েলো পরস্পরের পজিশনটা চেঞ্জ করলাম, চলো চেঞ্জ করে দিই। এই ইয়েলো আর রেডটা আমি কি করলাম, চেঞ্জ করে দিলাম। এইবার দেখো তাহলে তুমি দেখতে পাচ্ছ সংকেত কিন্তু একই আছে, আণবিক সংকেত একই আছে, তাই না? কারণ একই মৌলিক উপাদান দ্বারা গঠিত, একই সংখ্যক মৌলিক উপাদান দ্বারা গঠিত, তাহলে তো সংকেত একই হবে। এবং দেখো একই পরমাণু অর্থাৎ কার্বনের সাথেই যেভাবে যুক্ত ছিল সেভাবেই যুক্ত আছে। কিন্তু এই যে ত্রিমাত্রিক বিন্যাস আমরা আলোচনা করছিলাম স্লাইডে পড়ানোর সময়, যে ত্রিমাত্রিক বিন্যাস ভিন্ন হওয়ার জন্য কি হচ্ছিল না, এদের সমবায়ব তৈরি হয়। দেখা যাক এইবার সমবায়ব হলো কিনা বুঝবো কি করে, না আবার আমাকে দেখতে হবে একটার আরেকটির উপরে সঠিকভাবে উপরিপাত হয় কিনা। দেখো এখানে কিন্তু আর উপরিপাত হচ্ছে না, রেড রেড ম্যাচ করছে, ব্লু ব্লু ম্যাচ করছে, কিন্তু দেখো এই ইয়েলো আর এই যে এরা ছিল স্কাই ব্লুটা ছিল, এটা কিন্তু ম্যাচ করছে না। দেখে নাও ভালো করে। তুমি যদি মনে করো যে এটাকে মেলাবে, বেশ ইয়েলোটাকে মেলাও, এই ব্লুটা মিলে গেল, কিন্তু আবার দেখো এই রেড আর এটা ম্যাচ করছে না। এইবার আরও একটা মজার জিনিস তোমাদের দেখিয়ে দিই, এটা ভবিষ্যতে জানতে পারবে, শিখতে পারবে। দেখো এদের মধ্যে একটা দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক তৈরি হয়েছে। কীরকম দর্পণ প্রতিবিম্ব সম্পর্ক? দেখো খুব ভালো করে দেখো, দর্পণ প্রতিবিম্ব মাঝখানে যদি একটা তুমি মিরর রাখো, একটা যদি দর্পণ রাখো, তাহলে তুমি দেখবে একটা আরেকটার কি প্রতিবিম্ব। দেখো এখানে মাঝখানে দর্পণ রাখো, মাঝখানে দর্পণ কল্পনা করো, তাহলে দেখবে একই মৌল পরস্পরের থেকে দর্পণ থেকে কি সমদূরত্ব আছে, তাই না? দেখো সমদূরত্ব আছে, ফলে এটা হচ্ছে দর্পণ প্রতিবিম্ব। অর্থাৎ এরা কি তৈরি হয়েছে, আইসোমার তৈরি হয়েছে, অর্থাৎ সমবায়ব তৈরি হয়েছে। তাহলে সমযোজী বন্ধনের যে অভিমুখ আছে সেটা তোমরা বুঝেছো। যদি বন্ধনের অভিমুখ আমরা পরিবর্তন করি তাহলে কিন্তু যৌগটি ভিন্ন হয়ে যায়। তাহলে দেখো আমরা এই মডেলের মাধ্যমে তোমাদেরকে বন্ধনের অভিমুখ এবং সমবায়তা বোঝাতে পারলাম। বেশ, চলো আমরা একটা ভিডিও দেখে নেব, ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব যে কিভাবে তোমরা দেখতে পাবে যে ইলেকট্রনের কিভাবে বন্ধন জোড় তৈরি করছে, এবং তার ফলে বিভিন্ন যে সমযোজী যৌগ যেগুলো আমরা বোর্ডে দেখিয়েছি বা ছবিতে দেখেছো, এবার তোমরা একটা ভিডিওর মাধ্যমে বিষয়টা বুঝে নাও। আচ্ছা, আমরা মডেল দেখলাম, বোর্ড ওয়ার্ক দেখলাম, এবার তোমাদের যেমনটি বললাম চলো একটা ভিডিওর সাহায্যে তোমাদের বিষয়টা আরো প্রাঞ্জল করে তোলা যাক। চলো শুরু হোক। দেখো এখানে ক্লোরিনের যে পরমাণু রয়েছে দেখে নাও। হ্যাঁ দেখো এর বাইরের কক্ষে কটি ইলেকট্রন আছে, ভিতরের কক্ষে আছে, বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে, 7টা, তাই তো? একদম প্রথম কক্ষে আছে 2টো, পরের কক্ষে 8টা এবং বাইরের কক্ষে আছে 7টা। বেশ, এইবার আরও একটি ক্লোরিন পরমাণুর সাথে কিভাবে দেখো বিক্রিয়া করছে। হ্যাঁ, কে সেলে দেখলে 2টো, এল সেলে দেখছো 8টা, এবং হচ্ছে এম সেল এম কক্ষে আছে 7টি। আরও একটি ক্লোরিন পরমাণু, একই বিন্যাস, উভয়েরই 8টি করে ইলেকট্রন প্রয়োজন সর্ববহিস্থ কক্ষে। হ্যাঁ দেখো নিকটতম নিষ্ক্রিয় মৌল এরা আর্গন তার কাঠামো লাভ করলো, একটি ইলেকট্রন জোড় তৈরি করলো এবং একটি সমযোজী বন্ধন অর্থাৎ এক বন্ধন যুক্ত তোমার যৌগ তৈরি করলো। বেশ, এরপর দেখো আমরা যদি দেখি একটু পর্যায় সারণীতে এদের যে অবস্থান, গ্রুপ 17 বা 7, সেখানে প্রত্যেকটি মৌল কিন্তু কি করবে, একযোজী বন্ধন উৎপন্ন করবে এবং সমযোজী যৌগ তৈরি করবে। এরপরে যদি আমরা দেখি গ্রুপ 16 অর্থাৎ যার বাইরের কক্ষে তোমার 6টি ইলেকট্রন রয়েছে, তাহলে তার প্রয়োজন কটি ইলেকট্রন, তার প্রয়োজন আরও 2টি ইলেকট্রন। দেখো অক্সিজেনের কে সেলে তোমার 2টো এবং এল সেলে 8টি ইলেকট্রন রয়েছে। আরও একটি অক্সিজেন পরমাণু যখন পরস্পরের মধ্যে যৌগ গঠন করে তাহলে 2টো করে ইলেকট্রন কি করছে, শেয়ার করছে, এবং দেখো অক্সিজেন পরমাণু দ্বিবন্ধন তৈরি করলো। এইভাবে অক্সিজেন অণু গঠিত হয় এবং তাদের মধ্যে কি আছে, দ্বিবন্ধন আছে। এইবার দেখে নাও একবার যে গ্রুপ 16-এ যারা ছিল প্রত্যেকে কিন্তু আমার দ্বিবন্ধন তৈরি করছে। এবার আছি গ্রুপ 5 যেখানে আছে নাইট্রোজেন, তাদের বাইরের কক্ষে কটা ইলেকট্রন আছে দেখে নাও, বাইরের কক্ষে কটা আছে, 5টা,
তাই তো? তাহলে তার অষ্টক পূরণের জন্য কটি ইলেকট্রন প্রয়োজন? হ্যাঁ, একদম ঠিক বলেছো, তার 3টি ইলেকট্রন আরও প্রয়োজন। এবার যদি বিক্রিয়া মাধ্যমে তোমার আরও একটি নাইট্রোজেন পরমাণু থাকে, তাহলে সেখানে তারা 3টি করে ইলেকট্রন শেয়ার করবে এবং করে 3টি ইলেকট্রন জোড় তৈরি করবে। তাহলে দেখো নাইট্রোজেন পরমাণু আরেকটি এবং তারা 3টি করে ইলেকট্রন কি করছে? শেয়ার করছে, করে মোট 6টা ইলেকট্রন। আর দেখো বাইরের কক্ষে 2টো করে ইলেকট্রন রয়েছে, তাহলে নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন তৈরি হলো। হ্যাঁ, না এন ট্রিপল বন্ড এন। তাহলে বুঝতে পারছো যে এইভাবে কিন্তু আমরা কি করি? সমযোজী বন্ধন গঠন করলাম। বেশ, তাহলে আজকের এই ক্লাসে আমরা সমযোজী বন্ধন কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, কারা তৈরি করে, তাদের কিভাবে আমরা প্রকাশ করব, অর্থাৎ লুইস বিন্দু গঠন, সমযোজী বন্ধনের অভিমুখ কিভাবে থাকে বা পরিবর্তন হলে কি তোমার পরিবর্তন হয়, কেন সমবায়িত ধর্ম দেখায়, মডেলের মাধ্যমে দেখালাম, বোর্ড ওয়ার্ক করে দেখলাম। তোমরা পুরো বিষয়টাকে বারবার অধ্যয়ন করো, ভালোভাবে দেখো। এরপরও যদি কোনো সমস্যা থেকে থাকে তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার সাথে নিশ্চয়ই জিজ্ঞাসা করবে, তাদের সাথে আলোচনা করবে। তাহলে আজকের ক্লাস আমাদের আপাতত এই পর্যন্ত। সবাই ভালো থাকো, ধন্যবাদ।